দেখে নেব খেলার সময় শিরোনাম। বিপিএল এর আগে জাতীয় দলের ব্যাটারদের স্কিল ডেভেলপমেন্ট গুরুত্ব টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপ বিবেচনায় ক্রিকেটারদের ওয়ার্কলোডেও নজর থাকবে বিসিবির। জাতীয় দলে 6 কোচ কেন দরকার প্রশ্ন সাবেক অধিনায়ক সুজনের। সিন্ডিকেট ইস্যুতে সালাউদ্দিন নয়, প্রশ্নের মুখোমুখি করতে বললেন হেড কোচ ফিল সিমন্সকে। 5 জন কোচের কি প্রয়োজনীয়তা আছে, মানে সালাউদ্দিন আর সিমন্সের কি কাজটা থাকবে? আসলে প্রশ্নগুলো সব করা উচিত ফিল সিমন্সকে, নট সালাউদ্দিন। জানুয়ারিতে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। দর্শক সম্পৃক্ততা বাড়াবে আয়োজকরা। প্রত্যাশা বাফুফের, আগামী বছর লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে আরও 5 প্রবাসীকে। বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের সম্ভাবনা নেই সেমিফাইনালের আগে। কোয়ার্টারে দেখা হতে পারে মেসি রোনালদোর। নেইমারের জন্য এখনও দরজা খোলা বললেন অ্যানচেলত্তি। এবং MLS কাপ ফাইনালে কিছুক্ষণ পর ভ্যাঙ্কুভারের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়নের স্বপ্নে বিভোর হেরন্স। 48তম শিরোপার খোঁজে মেসি। বিপিএল এর আগে জাতীয় দলের ব্যাটারদের স্কিল উন্নতির দিকে বিশেষ নজর টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে ফাঁকা সময়ে পর্যায়ক্রমে চলবে এই কার্যক্রম, জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বছর জুড়ে টি-20 দলের পারফরমেন্সে কিছুটা সন্তুষ্ট হলেও ওয়ানডেতে নিয়মিত সিরিজ না থাকায় খুব বেশি উন্নতি হয়নি বলেও মত তার। বিপিএল চলাকালীন বিশ্বকাপ বিবেচনায় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি বিসিবি পর্যবেক্ষণ করবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় বিপিএল পর্যন্ত কিছুটা বিশ্রামের সুযোগ ক্রিকেটারদের। তবে টিম ম্যানেজমেন্ট নিয়েছে ভিন্ন পরিকল্পনা। সামনে বিশ্বকাপ, তাই সময়টা কাজে লাগাতে চান ক্রিকেটারদের স্কিল উন্নয়নে। একাডেমি মাঠে তানজিদ তামিম, পারভেজ ইমনদের নিয়ে ব্যস্ততা কোচিং প্যানেলের। ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন আর মোহাম্মদ আশরাফুল কাজ করেছেন তাদের নিয়ে। মূলত হাফ শটগুলোকে কিভাবে বাউন্ডারি পার করা যায় সেই বিষয়গুলো নিয়েই দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে, তো ওইটা করারও আসলে আমরা কোনো সময় পাই না, কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে, ছেলেদের খেলা থাকে, তো ওগুলো ইমপ্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না। তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি, যত আরেকটু বেটার যদি স্কিল হতে পারে, কারণ স্পেশালি আমরা টি-20তে আমাদের যেসব লাগবে। দেখতে দেখতে আরও একটা বছর শেষ। 3 ফরম্যাটে কেমন কাটলো টাইগারদের 2025 সাল? সিনিয়র সহকারী কোচের মূল্যায়নে পাস মার্ক পাচ্ছে টি-20। ওয়ানডেতে ভালো না করার একটা ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন। টি-20 আসলে আমাদের প্রোগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি, বাট একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি, বা যতটুকুই সাফল্য আসছে এটা টি-20 থেকেই আসছে, কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা, এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি। ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি। টেস্ট টিম আমাদের বরাবরই আমাদের একটু এক্সপিরিয়েন্স বেটার আছে, এবং এটাও একটা ভালো অবস্থায় আছে। আমি মনে করি যে এটারও আমরা দিনকে দিন আমরা ইমপ্রুভমেন্ট করতেছি। ওয়ানডেটা আমরা অনেক দিন পর সিরিজ খেলতেছি, ওইটা রেজাল্ট আসছে না, এবং সেই সাথে আমি যদি বলি যে আমাদের ধরেন 4-5 জন যারা ছিল তারা অনেক দিন ওয়ানডে ক্রিকেট খেলেছে, এবং ওই জায়গাটা আমাদের আসলে ফিল আপ করতে হলে তো আমাদের একটু সময় দিতে হবে। বিপিএল শেষ করেই টি-20 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ, তাই ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ নজর বোর্ডের। বিপিএল খেললেও বিসিবি ট্রেনার পর্যবেক্ষণ করবেন ক্রিকেটারদের উপর। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমাদের যেহেতু ট্রেনার আছে, আমরা সবসময় মেজর করি। এর আগে বিপিএল এর সময় কিন্তু আমাদের ট্রেনার ইফতি যে ছিল, সে কিন্তু সবসময় মনিটর করছে কীভাবে ওয়ার্কলোডটা হচ্ছে, এবং ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর। স্পেশালি আমাদের সাথে যেসব ছেলেরা আছে তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন, ফুড হ্যাবিট বলেন, তারা কিন্তু অনেক আগের থেকে নিজেরাই অনেক আপগ্রেড। বিশ্বকাপের দল ঘোষণার আগে বিবেচনা করা হবে বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্সও, তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাবেন ক্রিকেটাররা, বিশ্বাস সালাউদ্দিনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বর্তমানে 6 জন কোচ। ড্রেসিং রুমে এত কোচ কেন, সে উত্তরটাই খুঁজছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর দলে মোহাম্মদ সালাউদ্দিনের রোলটা কি, সেটাও জানতে চান তিনি। এছাড়া সিনিয়র সহকারী কোচকে নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেটার জন্য সালাউদ্দিন নয়, বরং
ফিল সিমন্সকে প্রশ্নের মুখোমুখি করতে বললেন সুজন। তবে টিমে কোনো গ্রুপিং আছে সেটা বিশ্বাস করেন না সাবেক অধিনায়ক। বিশ্বকাপের আগে কোচ ক্যাপ্টেনকে নিজেদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখার পরামর্শ তার। কি হবে এখানে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা আমি বিশ্বাস করি না ন্যাশনাল টিমে। স্পিনে মুশতাক আহমেদ, পেস বোলিংয়ে শন টেইট, ফিল্ডিংটা দেখেন জেমস পেমেন্ট। টানা ব্যর্থতায় ব্যাটিং কোচের দায়িত্বটাও বিসিবি তুলে দেয় আশরাফুলের কাঁধে। অভিমানে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও শপথে ফিরেছেন সালাউদ্দিন। তবে প্রশ্ন, দলে তিনি করবেনটা কি? পরিকল্পনা আর সব ডিপার্টমেন্টের কাজ দেখার জন্য তো হেড কোচ ফিল সিমন্স নিজেই আছেন। পাঁচজন কোচের কি প্রয়োজনীয়তা আছে, মানে সালাউদ্দিন আর সিমন্সের কি কাজটা থাকবে আসলে? সিমন্স একটা হেড কোচ হিসেবে আমব্রেলার মতন কাজ করবেন, প্ল্যানিং করবেন, এই করবেন, হয়তো বা সালাউদ্দিন তাকে অ্যাসিস্ট করবেন এইসব ব্যাপারে। কিন্তু এখন আপনি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন আশরাফুল ইজ ব্যাটিং কোচ, তো সালাউদ্দিন তো ব্যাটিং নেওয়ার চিন্তা নাই ওর। বোলিং কোচ হিসেবে আপনি শন টেইট কাজ করবে। সালাউদ্দিনের রোলটা কী হবে এখানে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একাদশে অতিমাত্রায় হস্তক্ষেপ, অফ ফর্মে থাকা জাকেরকে বারবার সুযোগ দেয়া, দলের মধ্যে গ্রুপিং করার অভিযোগও ওঠে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে হেড কোচ থাকতে এসব বিষয় কেন সালাউদ্দিনকে দায়ী করা হচ্ছে সে প্রশ্ন সুজনের। জাকেরের ছন্দ হারানোর কারণটা এশিয়া কাপের ক্যাপ্টেন্সি। প্রশ্নগুলো সব করা উচিত ফিল সিমন্সকে, নট সালাউদ্দিন। মানে সালাউদ্দিন কেন ডিসিশন মেকিং করবে? সালাউদ্দিন তো হেড কোচ না, ওর অবশ্যই দায়িত্ব আছে, বাট নট বিফোর সিমন্স। সালাউদ্দিনকে ব্লেম করছে, সালাউদ্দিন সেই ব্লেমগুলো নিচ্ছে, এটাও আমি ভালো লাগেনি জিনিসটা। যখন এগুলো হবে তখন সিমন্সকেই প্রশ্ন করা উচিত। জাকির যে গুড ক্রিকেট ম্যাটেরিয়াল, আমি বলছি যে ক্যাপ্টেন তো অন্যায়, বাট আমার যে যেখানে তাসকিনরা আছে, সিনিয়র প্লেয়ার আছে, আমার মনে এই প্রেশারটা যখন জাকির এমনি আন্ডার প্রেশার রান করতে পারছিল না, তখন এই বাড়তি প্রেশারটা ওকে দেওয়াটা আমার মনে একদম ঠিক হয় না। আমি এটাও বলি যে হোম সিরিজে জাকিরকে এত বেশি খেলানো উচিত হয়নি আমার মনে। নাকের ডগায় বিশ্বকাপ, উইন্ডিজ সিরিজে হোয়াইট ওয়াশের ক্ষতটা আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মিটিয়েছে লিটন বাহিনী। তবে সিরিজ শুরুর আগে লিটনের মন্তব্য জন্ম দিয়েছে আলোচনার। ঘরের খবর প্রকাশ্যে আনায় সুজনের কাঠগড়ায় দুজনই। টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিলেন নিজেদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখার। ঘরের কথাটা আমি বাইরে কেন লিক করবো, দ্যাটস ভেরি ভেরি, আমি মনে করি এটা কোনো প্রফেশনালের মধ্যে পড়ে। আমি সেটাও লিটনেরও দোষ দিব, লিটনেরও এটা করাটা উচিত হয়নি, এবং লিউয়ের আবার রিয়াক্ট দেখানোটাও আমার মনে হয় নট রাইট। পাঁচ পর্যন্ত আমি দেখি না, কোনো প্রবলেম দেখি না। নাম্বার 6 পজিশনটা একটা ফিক্স করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাস্ট উইথ সামবডি। সোহান 2টা ম্যাচে রান্না করলে যদি আপনি বলেন সোহানকে সরাও, সোহানকে সরাই দেয়, তো ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর প্লেয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর কোচ অ্যান্ড ক্যাপ্টেন। আমাদের যা রিসোর্স আছে, আমাদেরকে এই রিসোর্সের মধ্যে উই হ্যাভ টু ফাইট। বিশ্বকাপের আগে নেই আর কোনো আন্তর্জাতিক সিরিজ, বিপিএলই সারতে হবে সব ধরনের প্রস্তুতি। তবে সুজনের মতে তার জন্য প্রয়োজন স্পোর্টিং উইকেট। ডিপেন্ড করে সব উইকেটের উপরে। আইসিসির উইকেটটা সবই ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেট হয়, ওই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যদি হয় তাহলে আমার মনে হয় যে ইটস পসিবল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জানুয়ারিতে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি, তবে তা নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর। এবারের বিশ্বকাপের ট্রফি সফরে আয়োজক প্রতিষ্ঠান দর্শক সম্পৃক্ততা বাড়াবে বলে প্রত্যাশা বাফুফের। 2026 বিশ্বকাপের ম্যাচ বাড়ায় এবার ফিফা থেকে পাওয়া টিকিটের সংখ্যাও বাড়তে পারে বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এদিকে আগামী বছরে 5 প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করবে ফুটবল ফেডারেশন। লাতিন বাংলা সুপার কাপের অব্যবস্থাপনা নিয়ে আয়োজকদের সতর্ক করেছে বাফুফে। জন এফ কেনেডি সেন্টারে ড্রয়ের মাধ্যমে বেজে গেছে 2026 বিশ্বকাপের দামামা। এরই মধ্যে বিশ্বকাপের ট্রেনে উঠে গেছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল সহ ফুটবলের পরাশক্তিরা। প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ায় কাগজ কলম নিয়ে প্রিয় দলের বিশ্বকাপ সফর নিয়ে হিসেব নিকেশও শুরু করেছেন সমর্থকরা। এখনো বাকি 6 মাস। এরই মাঝে ফুটবলের মহারণ নিয়ে বাংলাদেশেও শুরু হয়েছে উন্মাদনা। যে উন্মাদনার পালে হাওয়া দিতে আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপের সোনালী ট্রফি। দিনক্ষণও প্রায় চূড়ান্ত। আগামী 14 জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে বিশ্বকাপের ট্রফি। তবে সবকিছুই নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। 2026 বিশ্বকাপের ম্যাচ বাড়ায় বাড়তে পারে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত টিকিটের সংখ্যাও। আমাদেরকে ইনফর্ম করেছে, প্রেস করেছে যে তারা ট্রফিটা আনছে। তারা আমাদেরকে জানিয়েছে, বিকজ আমরা তো জানতাম, আমরা তো ফিফাকে বলেছি ইয়েস উই উড লাইক টু হোস্ট ইট, এবং একটা টেন্টেটিভ আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে একদিনের জন্য আসবে ট্রফিটা, বাংলাদেশে একদিনের জন্য আসবে, এবং আমাদেরকে জাস্ট বলা হয়েছিল যে ওরা ফাইনাল প্ল্যানটা করে আমাদেরকে দেখাবে, এবং সেখানে যদি আমাদের কোনো ইনপুট থাকে বিফোর অফিসিয়ালি পাবলিশিং ইট দে উইল কনসিডার দ্যাট ইনপুট। আমরা কিন্তু ইতিমধ্যেই ফিফাকে জানিয়েছি যে এবার যেহেতু খেলা বেড়েছে, এবার কি আমাদের একটু বেশি টিকিট দেওয়া যেতে পারে কি পারে না। বিশ্বকাপের বছর থেমে থাকবে না দেশের ফুটবলও। আগামী বছর 5 প্রবাসী ফুটবলারকে বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিয়েছে বাফুফে।
যেখানে রয়েছে আলোচিত সুলিভান ব্রাদার্স। তবে ফুলহামের বয়স ভিত্তিক দলে খেলা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বাফুফে দিতে পারেনি আশার বাণী। সুলিভান তো পাঁচজনের মধ্যে অবশ্যই আছে, আমরা তো অনেক আগে থেকে তাদের কাজ শুরু করেছি। বাট ফারহান আলীর আমরা ইনফ্যাক্ট যখন আমরা সমিতির সাথে কথা বলা শুরু করি তখনই আমরা ফারহানের ফ্যামিলিকে রিচ আউট করি, আমাদের একজন আমারই সম্মানিত কলিগ একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বারকে দিয়ে। বাট তখন তার পরিবর্তে জানানো হয় যে অ্যাট দ্য মোমেন্ট দে আর নট কনসিডারিং, সো উই উইল ওয়েট। এদিকে দেশের চলমান লাতিন বাংলা টুর্নামেন্টের অব্যবস্থাপনা নজরে এসেছে বাফুফের। দেশের ফুটবলের ইমেজের স্বার্থে এই টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠানকে আরও বেশি সতর্ক হতে বলল ফেডারেশন। ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেওয়ার পূর্বে আরও বেশি সতর্ক হবে বাফুফেও। আনপ্রফেশনাল, এটা কোনো সন্দেহ নাই, অ্যান্ড অলসো নট এক্সপেক্টেড। ইট ইজ ভেরি ভেরি মাচ নট এক্সপেক্টেড। তো ইনফ্যাক্ট আমি জিএস সাহেবের সাথে আমি আজকেও কথা বলেছি যে আপনি ইমিডিয়েটলি ওদের সাথে বসেন যে হ্যাঁ 90 মিনিটসের দায়িত্ব আমাদের, বাট এর বাইরেও তো অ্যাজ আ ফেডারেশন আমরা তাদেরকে অ্যাটলিস্ট বলতে পারি, আমরা করতে পারবো না হয়তো বা, কারণ সিকিউরিটি তো আমরা দিতে পারবো না। লাতিন বাংলা সুপার কাপে বাফুফের অসহযোগিতা নিয়ে আয়োজকদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি। টুর্নামেন্টের জন্য ফেডারেশন থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানান ফাহাদ করিম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগ প্রসঙ্গ, আবারও হোঁচট খেলো আবাহনী। কিংস অ্যারেনায় ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র আকাশী নীলদের। লিগের পঞ্চম রাউন্ড শেষে আবাহনীর অবস্থান টেবিলের 7 নম্বরে। তবে একই দিনে জয় তুলে নিয়েছে আবাহনীর রাইভাল মোহামেডান। তলানিতে থাকা পিডব্লিউডির বিপক্ষে রীতিমতো গোল উৎসবে মাতে সাদা কালোরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে 4-0 ব্যবধানের জয় তুলে নিয়েছে মোহামেডান। 32 মিনিটে যার শুরুটা করেন মোজাফফর রব। এরপর প্রতিপক্ষের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন বোয়েটেং। ঘানার এই ফরওয়ার্ডের হ্যাটট্রিকে শেষ পর্যন্ত বড় জয় তুলে নেয় মোহামেডান। এই জয়ে টেবিলের 4 নম্বরে উঠে এসেছে তারা। 2026 ফিফা বিশ্বকাপে মেসি রোনালদোর দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালেই। দু দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম রাউন্ড শেষ করে তবে শীর্ষ 8-এ দেখা যেতে পারে তাদের। এছাড়াও কোয়ার্টার ফাইনালেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, ইংল্যান্ডের মতো দলগুলোর। অন্যদিকে ব্রাজিল এবং আর্জেন্টিনা নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। লিওনেল মেসির ডাবলস নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম? 2026 ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর সবচেয়ে আলোচিত প্রশ্ন বোধ হয় ভক্তদের মাঝে এখন এটাই। তবে এবার যে ফরম্যাটে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, তাতে এই দুই কিংবদন্তির যে কোনো একজনের যাত্রা থেমে যাবে কোয়ার্টার ফাইনালেই। ড্রর পর সূচি বলছে লিও মেসির আর্জেন্টিনা এবং CR7-এর পর্তুগালের দেখা হয়ে যেতে পারে শীর্ষ 8-এ। তবে এজন্য দু দলকেই টপ করতে হবে নিজ নিজ গ্রুপে। যদি কেউ রানার্স আপ কিংবা গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মাঝে সেরা 8-এ থাকে তখন সমীকরণ হয়ে যাবে ভিন্ন, কারণ দ্বিতীয় রাউন্ডে তখন একে অন্যকে সামলাতে হবে কঠিন প্রতিপক্ষ। শুধু আর্জেন্টিনা কিংবা পর্তুগাল নয়, আসছে বিশ্বকাপে ফেভারিটদের বড় একটা অংশের বিদায় ঘণ্টা বাজবে কোয়ার্টার ফাইনালে বিগ ম্যাচের মধ্য দিয়ে। গ্রুপ পর্বে সবার পারফরমেন্স আপ টু দ্য মার্ক থাকলে এবং দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যদি অপ্রত্যাশিত কিছু না ঘটে তবে শীর্ষ 8-এ ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, স্পেন মুখোমুখি হবে বেলজিয়ামের এবং ব্রাজিলকে সামলাতে হবে ইংল্যান্ড। ফুটবল বিশ্বের সবচেয়ে প্রত্যাশিত ম্যাচ অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো হওয়ার সম্ভাবনা আছে মার্কিন বিশ্বকাপেও। তবে সেটা ফাইনালে না হয়ে যেতে পারে সেমিফাইনালেই। যদিও এই ম্যাচের পূর্ব শর্ত হচ্ছে দুই দলকেই গ্রুপ পর্ব শেষ করতে হবে শীর্ষে থেকে। একই সঙ্গে পরের রাউন্ডগুলোতেও পেরোতে হবে প্রতিপক্ষের বাধা। আর যদি গ্রুপ পর্যায়ে হিসেব বদলে যায় তাহলে সমীকরণ বদলে যাবে তাদের শীর্ষ 4-এরও। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হলেও এখনও বাকি আছে 6টি স্পট। ইন্টার কনফেডারেশন প্লে অফ শেষ করে গ্রুপগুলোতে জায়গা করে নিতে পারে ইতালির মতো হট ফেভারিট টিম। সেক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচগুলোতেই ব্যাপক থ্রিল উপহার পেতে পারেন ভক্তরা। তাছাড়াও বেশ কিছু টিমকে ভাবা হচ্ছে আন্ডারডগ হিসেবে। সুতরাং ফেভারিটদের কারো বিদায় আসরের শুরুর দিকে হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। এস এম ইকবাল, সময় সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বকাপের যৌথ আয়োজক কানাডা ও মেক্সিকো। কিন্তু ড্র অনুষ্ঠানের পর দেখা যাচ্ছে এই দুই দেশে গ্রুপ পর্বের কোনো ম্যাচই খেলা হবে না হট ফেভারিট আর্জেন্টিনা ও ব্রাজিলের। তবে পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হতে পারে মেক্সিকো থেকে, যদিও এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি কোনো দলের ভেন্যু।
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আরও বড় পরিসরে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি গ্রুপ ও নকআউট পর্ব মিলিয়ে বেশ কিছু ম্যাচ আয়োজন করবে কানাডা ও মেক্সিকো। 3 দেশ মিলিয়ে ভক্তদের পুরো ওয়ার্ল্ড কাপ কভার করাটাও হয়ে উঠতে পারে বেশ ব্যয় সাপেক্ষ, যদিও অধিকাংশেরই ফোকাস থাকবে হট ফেভারিট টিমগুলোর দিকে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের মিশন শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। বিকল্প হিসেবে আছে ক্যালিফোর্নিয়ার লিভাই স্টেডিয়াম। মোট কথা লিওনেল মেসিদের বিশ্বকাপ শুরু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই। গ্রুপ পর্বে আর্জেন্টিনা পরের দুটো ম্যাচও খেলবে আমেরিকাতেই। দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। এই ম্যাচের প্রাথমিক ভেন্যু হিসেবে তালিকায় আছে টেক্সাসের এটিএনটি স্টেডিয়াম। সেখানে না হলে প্রথম ম্যাচের মতো এটাও শিফট হতে পারে ক্যালিফোর্নিয়ার লিভাই স্টেডিয়ামে। মেসিদের জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটি অথবা টেক্সাসে। 3 দেশে বিশ্বকাপ হলেও আর্জেন্টিনার মতো ব্রাজিলও সরছে না আমেরিকা থেকে। গ্রুপ পর্বে তাদের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেখানে। মরক্কোর বিপক্ষে তাদের ওপেনিং গেম অনুষ্ঠিত হতে পারে ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে। বিকল্প ভেন্যুর তালিকায় আছে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম। হাইতির বিপক্ষে সেলেসাউদের দ্বিতীয় ম্যাচটাও অনুষ্ঠিত হতে পারে জিলেট স্টেডিয়ামে। আর স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ ব্রাজিল খেলবে মায়ামির হার্ড রক স্টেডিয়াম অথবা আটলান্টার মার্সিডিজ বেঞ্চ অ্যারেনায়। অবশ্য ব্রাজিল আর্জেন্টিনার মতো যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধ নয় পর্তুগালের বিশ্বকাপ। গ্রুপ পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ যেমন অনিশ্চিত, ঠিক তেমনি অনিশ্চিত ম্যাচ ভেন্যু। যুক্তরাষ্ট্রের হিউস্টন অথবা মেক্সিকো সিটি থেকে শুরু হতে পারে ওদের বিশ্বকাপ মিশন। দ্বিতীয় ম্যাচটাও রোনালদোরা মেক্সিকো নাকি যুক্তরাষ্ট্রে খেলবে তা নির্ধারণ হয়নি এখনো। তবে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বিশ্বকাপের অন্যতম ফেভারিটরা খেলবে মায়ামির হার্ড রক অথবা আটলান্টার মার্সিডিজ বেঞ্চ অ্যারেনায়। এস.এম. ইকবাল, সময় সংবাদ। আসন্ন ফিফা বিশ্বকাপে সবার নজর থাকবে ক্লাবের টপ লিগে পারফরমেন্স করা ফুটবলারদের দলের ওপর। একই গ্রুপে থাকায় বেশ কিছু ম্যাচে মুখোমুখি হবেন তারকা ফুটবলাররাও। বিশেষ করে গ্রুপ আইয়ে রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির সুপারস্টার আর্লিং হল্যান্ডের ম্যাচ আলাদা মাত্রা যোগ করবে। এছাড়া গ্রুপ এলে ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার ম্যাচ নিয়েও থাকবে বাড়তি আগ্রহ। ড্রয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অব আর্থ খ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর কাউন্টডাউন। এবারের বিশ্বকাপে থাকছে নতুনত্বের ছোঁয়া। 32 দল থেকে বাড়িয়ে এবার অংশ নিচ্ছে 48 দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর 16টি শহরে ছড়াবে 90 মিনিটের উন্মাদনা। এবারের বিশ্বকাপে সবার নজর থাকবে ক্লাবের টপ লিগে পারফরমেন্স করা ফুটবলারদের দিকে। একই গ্রুপে থাকায় অনেক ম্যাচে তারকা ফুটবলাররা মুখোমুখি হবে একে অন্যের বিপক্ষে। সেই ম্যাচগুলোতে আলাদা নজর থাকবে সবার। ব্রাজিল আর্জেন্টিনার গ্রুপ ছাড়াও উত্তাপ ছড়াবে গ্রুপ আই এর ম্যাচ, যে গ্রুপে রয়েছে ফ্রান্স ও নরওয়ে। ফিফা বিশ্বকাপ আরও একবার মুখোমুখি করছে রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির সুপারস্টার আর্লিং হল্যান্ডকে। 26 জুন মুখোমুখি হবে এই দুই তারকা ফুটবলার। বলা যায় এই ম্যাচটা হল্যান্ড বনাম এমবাপ্পের লড়াই। যদিও ফ্রান্সের বিপক্ষের ম্যাচটা মোটেও সহজ হবে না নরওয়ের জন্য। তাদের দলে আর্লিং হল্যান্ড ছাড়া নেই বলার মতো তারকা ফুটবলার। আর এমবাপ্পে ছাড়াও বিশ্বকাপ জয়ী দলে রয়েছেন কন্তে, দেমবেলের মতো লিগ মাতানো ফুটবলাররা। তবুও জয়ের জন্য একাই লড়াই করবেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার। এদিকে গ্রুপ এল এর ম্যাচও আলাদা নজর কাড়বে। ইংল্যান্ডের সঙ্গে এই গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া। গত আসরে দুর্দান্ত ফর্মে ছিল লুকা মদ্রিচের দল। নকআউট পর্বে শক্তিশালী জাপান ও ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা। যদিও আর্জেন্টিনার কাছে হেরে তৃতীয় স্থান নিয়ে শেষ করে আসর। সেই আত্মবিশ্বাস আসন্ন আসরেও ধরে রাখতে চাইবে দলটা। গ্রুপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এই ম্যাচটি মূলত হ্যারি কেইনের বিপক্ষে লুকা মদ্রিচের লড়াই। রিয়াল মাদ্রিদ থেকে অবসর নিলেও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে মদ্রিচকে। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপেও চমক দেখাতে চাইবেন 40 বছর বয়সী এই ফুটবলার। তবে ইংলিশদের বিপক্ষে জয়টা সহজ হবে না ক্রোয়েশিয়ার, কারণ হ্যারি কেইন ছাড়াও চ্যালেঞ্জ নিতে হবে জুড বেলিংহ্যাম, ডেক্লাইন রাইস ও র্যাশফোর্ডদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আরও একটা শিরোপার হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো MLS কাপ জয় ও নিজের 48তম শিরোপা জয়ের হাতছানি তার সামনে।
ফাইনালে ভ্যানকুভারের বিপক্ষে লড়বে হাভিয়ার মাস্টেরানোর দল। এই ম্যাচ দিয়ে ফুটবলীয় ক্যারিয়ারের ইতি টানবেন মেসির দুই সতীর্থ সার্জিও বুস্কেটস এবং জর্ডি আলবা। অন্যদিকে জার্মান লেজেন্ড থমাস মুলারের ভ্যানকুভারও চ্যালেঞ্জ জানিয়ে রেখেছে মায়ামিকে। চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। একজন লিওনেল মেসির হাত ধরে ক্লাব ইতিহাসে কত না অর্জন ইন্টার মায়ামির। মার্কিন মুলুকে পাড়ি জমিয়ে মায়ামিকে লিগস কাপের ট্রফি উপহার দেন সুপারস্টার লিও। এরপর সাপোর্টার শিল্ড জিতলেও কখনোই লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি মায়ামি। এবার সেই স্বপ্ন পূরণের হাত ছোঁয়া দূরত্বে আছে তারা। দলের সঙ্গে সঙ্গে নিজের ক্যারিয়ারের 48তম শিরোপার অপেক্ষায় আছেন এলএম10। ইতিহাস গড়ার অপেক্ষায় মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরিকল্পনার কোনো শেষ নেই দলটার। ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের বিপক্ষে মাঠে নামার আগে পূর্ণ শক্তির দল পাচ্ছেন কোচ হাভিয়ার মাস্চেরানো। লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবা, রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজরা আছেন দারুণ ছন্দে। প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না দলটা। সেজন্য সম্ভাব্য 4-3-3 ফরমেশনের স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ হাভিয়ার মাস্চেরানোর। এই ম্যাচটা আরও এক কারণে বিশেষ। মেসির সবচেয়ে কাছের দুই বন্ধু জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটসের ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে এটি, যে ম্যাচে সতীর্থদের একটা শিরোপা উপহার দিতে চান লিও। আর চেজ স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচটা শিরোপা জিতেই করতে চায় ইন্টার মায়ামি। এই শিরোপাটা আমার জন্য যেমন স্পেশাল তেমনি বিশেষ জর্ডি আলবাল ও সার্জিও বুস্কেটসের জন্য। ক্যারিয়ারের শেষটা যেন তারা এই শিরোপা জিতেই রাঙাতে পারে, সেটাই আমাদের সবার ইচ্ছা। অবসর নেওয়াটা হোক আনন্দময়। মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যাতে হাসি মুখে বিদায় জানাতে পারে, সেই চেষ্টাই আমাদের সবার থাকবে। যে ছেলেটি প্রথম বিভাগে খেলার স্বপ্ন দেখত, সে সব স্বপ্ন পূরণ করতে পেরেছে। এবার শেষটা একটা ট্রফি জিতে করতে চাই। এই শিরোপা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুস্কেটসও নিশ্চয়ই একই রকম অনুভব করছেন। এ ম্যাচ জিততে পারলে ভিন্ন এক অনুভূতি নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে পারবো। এদিকে মেসিদের বিপক্ষে মাঠে নামবে জার্মান লেজেন্ড থমাস মুলারের ভ্যানকুভার হোয়াইট ক্যাপস। মুলারের দলও এই শিরোপার স্বাদ পেতে যাচ্ছে প্রথমবারের মতো, তাই তাদের কাছেও বিশেষ এই অভিযান। ইন্টার মায়ামির বিপক্ষে অতীত পরিসংখ্যানে কিছুটা এগিয়ে ভ্যানকুভার, তবে ঘরের মাঠে সুবিধা কাজে লাগাবে মায়ামি। সঙ্গে নিজেদের শেষ 5 ম্যাচে 4 জয়ে দারুণ ছন্দে আছে মেসিরা। তবে মায়ামিকে একরকম চ্যালেঞ্জই জানিয়ে রাখলেন থমাস মুলার। এই মুহূর্তে আমার কাছে এই শিরোপা 1 নম্বর। দুই দলের আক্রমণ প্রায় কাছাকাছি মানের। খুবই রোমাঞ্চকর একটা ফাইনাল হতে যাচ্ছে। আমরা জানি লিওনেল মেসির মতো ফুটবলারের বিপক্ষে খেললে যে কোনো সময় অপ্রত্যাশিত ঘটতে পারে। বার্সেলোনা কিংবা আর্জেন্টিনার বিপক্ষে তিনি যখন খেলেছেন বহুবার আমরা মুখোমুখি হয়েছি, তাই তার খেলা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। এই ম্যাচ জিতে মুখে আছি আমরাও। শেষ 3 বারের মুখোমুখি অবস্থানে 2 জয়ে এগিয়ে আছে ভ্যানকুভার, তবে সাম্প্রতিক ছন্দপক্ষে কথা বলছে ইন্টার মায়ামির। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। 18 ম্যাচ পর হারের মুখ দেখল আর্সেনাল। ভিলা পার্কে গানারদের মাটিতে নামিয়ে আনলো অ্যাস্টন ভিলা। ইনজুরি টাইমে করা এমি বুয়েন্দিয়ার গোলে আর্সেনালকে 2-1 ব্যবধানে হারিয়েছে উনাই এমিরির দল। একই দিনে সান্ডারল্যান্ডকে হারিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পার্থক্য এখন মাত্র 2 পয়েন্টের। তাহলে কি আবারও শুরু হয়ে গেল আর্সেনালের পতন? আরও একবার মিড সিজনে এসে লিগ টাইটেলটা বটল করবে মিকেল আর্তেতার দল? অন্তত ভিলা পার্কে নাটকীয় হারের পর আর্সেনালকে নিয়ে এমন আলোচনা হওয়াটা অবান্তর নয়। শেষ মুহূর্তে গোল হজম করে 18 ম্যাচ পর হারের মুখ দেখল লন্ডনের ক্লাবটি। অ্যাস্টন ভিলার মাঠে ম্যাচটা যে সহজ হবে না তা জানতো সবাই। ভিলা পার্কে প্রথম গোলটাও হজম করে অতিথিরাই। ম্যাটি ক্যাশের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আর্সেনাল। 88 মিনিটে রাইট ব্যাক ম্যাটি ক্যাশকে তুলে অ্যাটাকিং মিডফিল্ডার এমি বুয়েন্দিয়াকে নামান উনাই এমেরি। ওই ট্যাকটিক্যাল মুভেই আটকে যান মিকেল আর্তেতা। যোগ করা সময়ের একদম শেষে 5ম মিনিটে আর্সেনালের ডি বক্স পরিণত হয় রীতিমতো সার্কাসে। প্রথমে জ্যাডন সানচো মিস করলেও গানার্স ডিফেন্ডারদের ব্লান্ডারে গোল ঠিকই পায় অ্যাস্টন ভিলা। জয়ের নায়ক কয়েক মিনিট আগে নামা ওই বুয়েন্দিয়া।
তাতে শেষ হলো আর্সেনালের 18 ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড। এই নিয়ে শেষ 5 লিগ ম্যাচে 7 পয়েন্ট হারালো গানার্স, ঝুঁকিতে শীর্ষস্থানও। একই দিনে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে সিটিজেনরা। এই জয়ে অ্যাস্টন ভিলাকে টপকে টেবিলের 2 নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। 15 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 31, শীর্ষে থাকা আর্সেনালের 33। রুবেন দায়েজের গোলে ম্যাচের 31 মিনিটে লিড পায় সিটি। 4 মিনিটের ব্যবধানে লিড দ্বিগুণ করেন জিভারদিওল। ফিল ফোডেনের অ্যাসিস্টে হেডে বল জালে পাঠান এই সিটি ডিফেন্ডার। 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। তবে বিরতির পরেও খেলার ধারাটা একই রকম রাখেন পেপ গার্দিওলা। এতিহাদে একের পর এক আক্রমণে কোণঠাসা সান্ডারল্যান্ড। স্বাগতিকদের হয়ে এরপর স্কোরশিটে নাম ওঠান ফিল ফোডেন। ম্যাচের 65তম মিনিটে কফিনের শেষ পেরেকটা ঠুকে দেন এই ইংলিশম্যান। তাতে লিগের 15 ম্যাচ শেষে টেবিলের 2 নম্বরে ম্যান সিটি। মিড সিজনে এসে নতুনভাবে প্রাণ ফিরে পেল ইপিএল। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। তৃতীয় ম্যাচে এসে প্রোটিয়াদের উড়িয়ে দিল ভারত। বিশাখাপত্তমে ইন্ডিয়ানদের সামনে পাত্তাই পায়নি সাউথ আফ্রিকা। 10 ওভার হাতে রেখে 9 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজও নিজেদের করে নিল ভারত। টস জিতে এদিন আর ব্যাটিং করেনি ভারত। টানা 2 ম্যাচে আগে ব্যাটিং করলেও এদিন সাউথ আফ্রিকাকে আমন্ত্রণ জানান লোকেশ রাহুল। শুরুটা হয় দুর্দান্ত। প্রথম ওভারেই এইডেন মার্ক্রামকে তুলে নেন আর্শদীপ সিং। ইনফর্ম ব্যাটার হারালেও বিপদে পড়তে হয়নি সফররতদের। হাল ধরেন কুইন্টন ডি কক এবং অধিনায়ক টেম্বা বাভুমা। দুজনে মিলে গড়েন 113 রানের জুটি। কিন্তু বাভুমা আউট হওয়ার পর আর কোনো সঙ্গী পাননি ডি কক। ব্যক্তিগত 106 রানে আউট হন তিনি। বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। 270 রানে অল আউট সাউথ আফ্রিকা। জবাব দিতে নেমে প্রোটিয়া বোলারদের কচু কাটা করেন ভারতীয় 2 ওপেনার ইয়াশবীর জয়সওয়াল এবং রোহিত শর্মা। দুজন মিলে 155 রান করেন উদ্বোধনী জুটিতেই। 73 বলে 75 করেন হিটম্যান। আর 1 ডাউনে নামা কোহলি করেন অপরাজিত 65। তবে 121 বলে 116 রান করে ম্যাচ সেরা হন জয়সওয়াল। আর 2 সেঞ্চুরি আর 1 অপরাজিত 50-তে সিরিজ সেরা বিরাট কোহলি। অ্যাশেজের খবর। বল হাতে দুর্দান্ত স্পেলের পর এবার ব্রিসবেনে ব্যাটসম্যান স্টার্ককে দেখল ক্রিকেট বিশ্ব। তার 50-তে প্রথম ইনিংসে 511 রান তোলে অস্ট্রেলিয়া। 177 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 6 উইকেট হারিয়ে বিপদে ইংল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে 134। 6 উইকেটে 378 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল অজিরা। দিনের তৃতীয় ওভারেই নেসেরের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অ্যালেক্স ক্যারিও ফিরে যান 50 হাঁকিয়ে। তবে এদিন ব্যাট হাতে স্টার্কের রুদ্র মূর্তি দেখে ইংলিশ বোলাররা। নবম উইকেটে স্কট বোল্যান্ডের সঙ্গে যোগ করেন 75 রান, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ 50। শেষ পর্যন্ত 511 রান করে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি 3 লায়ন্স। ওপেনিংয়ে জ্যাক ক্রলি রান পেলেও অজি পেসারদের দাপটে বাকিরা বেশিক্ষণ টিকতে পারেননি। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুট ফিরে যান ব্যক্তিগত 15 রানে। স্টার্ক, বোল্যান্ড ও নেসের তুলে নেন 2টি করে উইকেট। ইংল্যান্ড দিন শেষ করেছে 6 উইকেটে 134 রান করে। বেন স্টোকসের দল এখনো পিছিয়ে আছে 43 রানে। অবিশ্বাস্য এক কাজ করল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে 164 ওভার ব্যাটিং করে ক্রাইস্ট চার্চ টেস্ট ড্র করল ক্যারিবিয়ানরা। হাজার চেষ্টা করেও ম্যাচটা জিততে ব্যর্থ নিউজিল্যান্ড। শেষ দিনে গ্রেভস রোচ বীরত্বে এই ইতিহাস লিখল ওয়েস্ট ইন্ডিজ। 202 রানে অপরাজিত ছিলেন ম্যাচ সেরা হওয়া জাস্টিন গ্রেভস। আর 233 বল মোকাবেলায় 38 রানে অপরাজিত কেমার রোচ। বাধাই করে রাখার মতো একটা স্কোর কার্ড। প্রথম ইনিংসে 2 দলের ভরাডুবি, দ্বিতীয় ইনিংসে আবার সেঞ্চুরির ফুলঝুরি। টম ল্যাথামের সঙ্গী রাচিন রবীন্দ্র আর সেই হোপের সাথে জাস্টিন গ্রেভস। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গ্রেভস বন্দনায় মুখর আজ ক্রিকেট দুনিয়া। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ক্যারিবিয়ান ব্যাটার। সঙ্গী কেমার রোচ আরও অসাধারণ, খেলেছেন 233 বল, রান 58। দিন শেষে তাই বলাই যায় উইন্ডিজ পেরেছে, আবার এই উইন্ডিজই পারল না। ক্যারিবিয়ানরা পেরেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে 531 রান তাড়া করার সাহস দেখাতে, 164 ওভার ব্যাটিং করতে।
কিন্তু এই উইন্ডিজই আবার পারেনি সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের ইতিহাসটা নতুন করে লিখতে। তবে যা পেরেছে তাই বা কম কি। ক্রিকেট দুনিয়ায় এমন নজিরও যে হাতে গোনা। চতুর্থ ইনিংসে আজকের আগে একবারই রান উঠেছিল এর চেয়ে বেশি। 1939 সালে ইংল্যান্ড করেছিল 654 রান, যদিও সেটা ছিল টাইমলেস টেস্ট। রান তাড়া করতে নেমে মাত্র 72 রানে 4 উইকেট হারিয়েছিল সফরকারীরা। জয়টা তখন হাত ছোঁয়া দূরত্বে কিউইদের। কিন্তু সেখান থেকেই শুরু ক্যারিবিয়ানদের রূপকথা। সেই হোপ আর জাস্টিন গ্রেভস ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লেখেন প্রত্যাবর্তনের মহাকাব্য, গড়েন 196 রানের জুটি। জ্যাকব ডাফির বলে ফিরে যাওয়ার আগে হোপের রান ছিল 140, এরপরও জেতা যেত। সেটা জেনেই হয়তো অল আউট অ্যাটাকে গিয়েছিল ব্ল্যাক ক্যাপ বাহিনী, তুলে নিয়েছিল কেভিন ইমালচের উইকেটটাও। কিন্তু এরপর যা হলো তা অবিশ্বাস্য। কেমার রোচকে সঙ্গে নিয়ে ইতিহাস গড়লেন জাস্টিন গ্রেভস। দুজনে মিলে মোকাবেলা করেন 410 বল, যার মাঝে একাই 233টা খেলেছেন রোচ। জুটিতে এসেছে 180 রান। গ্রেভস অপরাজিত ছিলেন 202 রানে। চতুর্থ ইনিংসে এর আগে আরো 3 জন ক্যারিবিয়ান ব্যাটার ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন, আর বৈশ্বিক তালিকা হিসেবে নিলে গ্রেভসের অবস্থান সপ্তম। এই টেস্টের প্রথম ইনিংসে 231 রান করেছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে 167 রানে অল আউট হয়ে যায় উইন্ডিজ। পরে দ্বিতীয় ইনিংসে 466 রান করে টার্গেটটাকে ক্যারিবিয়ানদের থেকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছিল ব্ল্যাক ক্যাপ, কিন্তু বাস্তবে হলো উল্টো। পঞ্চম দিনের পুরোটা সময় হারের সংখ্যায় কেটেছে স্বাগতিকদের। 1930 সালের পর চতুর্থ ইনিংসে সর্বোচ্চ বল খেলার রেকর্ড গড়েছে উইন্ডিজ। শুধু তাই নয়, চতুর্থ ইনিংসের সপ্তম উইকেটে সচিন টেন্ডুলকার এবং মনোজ প্রভাকরের জুটির রেকর্ডটাও ভেঙে দিয়েছেন গ্রেভস রোচ জুটি। 3 ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হবে 10 ডিসেম্বর ওয়েলিংটনে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল এর আগে জাতীয় দলের ব্যাটারদের স্কিল ডেভেলপমেন্ট গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ বিবেচনায় ক্রিকেটারদের ওয়ার্কলোডেও নজর থাকবে বিসিবির। জাতীয় দলে 6 কোচ কেন দরকার, প্রশ্ন সাবেক অধিনায়ক সুজনের। সিন্ডিকেট ইস্যুতে সালাউদ্দিন নয় প্রশ্নের মুখোমুখি করতে বললেন হেড কোচ ফিল সিমন্সকে। 5 জন কোচের কি প্রয়োজনীয়তা আছে, মানে সালাউদ্দিন আর সিমন্সের কি কাজটা থাকবে আসলে, প্রশ্নগুলো সব করা উচিত ফিল সিমন্সকে, নট সালাউদ্দিন। এবং বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের সম্ভাবনা নেই সেমিফাইনালের আগে। কোয়ার্টারে দেখা হতে পারে মেসি রোনালদোর। নেইমারের জন্য এখনো দরজা খোলা বললেন কার্লো অ্যানচেলোত্তি। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত যশোয়া। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।